বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফটো তড়িৎক্রিয়া। এটা আমাদের আলোক সংক্রান্ত যেই প্র্যাকটিক্যাল বিহেভিয়ার গুলো আছে সেই রকম একটা ঘটনা মাত্র, একটা আলোর একটা বিশেষ ঘটনাকে আমরা ফটো তড়িৎক্রিয়া বলে থাকি। যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণ, উপরিপাতন, আলোর ব্যতিচার, এইরকম একটা ঘটনা, বিশেষ ঘটনা। এবং এটা একটা বিখ্যাত ঘটনা। এইটার সাথে অনেক ব্যাপার জড়িত রয়েছে যেটা আমরা আস্তে আস্তে করে দেখব। তো এই ফটো তড়িৎক্রিয়াটা কি? আসলে আলোর কোন ঘটনাকে আমরা ফটো তড়িৎক্রিয়া বলি? খুব সহজে যদি আমরা মনে রাখি যে কোন ধাতব পৃষ্ঠের উপর যদি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক শক্তি আপতিত হয়, তাহলে ওই আপতিত আলোক শক্তি বা আপতিত ফোটনের প্রভাবে ওই ধাতু থেকে একটা সময় ইলেকট্রন নির্গত হতে থাকে। তার মানে একটা ধাতব পৃষ্ঠ, এই যে আমি ধরে নিলাম একটা ধাতব পৃষ্ঠ, এই যে হলো একটা ইলেকট্রন। এখন এই ধাতব পৃষ্ঠের উপর যদি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটন নির্গত হয় বা আলোক রশ্মি নির্গত হয়, তবে এই আলোক রশ্মির প্রভাবে একটা সময় এই ইলেকট্রন স্থির না থেকে এখান থেকে প্রবাহিত হওয়া শুরু করবে। তাহলে এই যে বিশেষ ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা বলি ফটো তড়িৎক্রিয়া। কেন? কারণ এই ইলেকট্রনের প্রবাহকে কি আমরা কারেন্টের প্রবাহ বলি বা তড়িৎ প্রবাহ বলি। তার মানে এই আলোর সাহায্যে ম্যাটেরিয়াল বা মেটালের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হয়, সেটাই এই ঘটনাটাকে আমরা বলি ফটো তড়িৎক্রিয়া। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা থেকে আমাদের কিছু গাণিতিক সমস্যা করতে হবে। তাহলে এই ঘটনার একটা গাণিতিক ব্যাখ্যা আমাদের আগে জানতে হবে, এবং এই গাণিতিক ব্যাখ্যাটা প্রদান করেন আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিখ্যাত একজন পদার্থবিদ যার নাম আইনস্টাইন। 1905 সালে এই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়ে থাকেন। তো যাই হোক, আমরা একটু দেখবো সেই গাণিতিক ব্যাখ্যাটা কি। একদম খুবই সহজ একটা ব্যাখ্যা। তাহলে এখানে ঘটনা কয়টা আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে যদি আলো আপতিত হয় লক্ষ লক্ষ ফোটন, এখান থেকে ইলেকট্রন অসংখ্য পরিমাণ নির্গত হবে। তো আমরা ক্যালকুলেশন করব লক্ষ লক্ষ ফোটন লক্ষ লক্ষ ইলেকট্রনের জন্য না, আমরা ক্যালকুলেশন করব একটা ফোটন ভার্সেস একটা ইলেকট্রন। তার মানে এখানে একটা ফোটন আপতিত হলে সেটার সাথে একটা ইলেকট্রনের ইন্টারাকশনে কি ঘটনা ঘটে। তাহলে এইখানে যে একটা ফোটন আপতিত হলো, আপতিত ফোটন তার এনার্জি আমি ধরে নিলাম এনার্জি ইকুয়াল E ইকুয়াল hf। এই ফোটনটা এখানে আপতিত হচ্ছে, আর এই যে হলো সেই ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রনটা একটা সময় এখান থেকে নির্গত হওয়া শুরু করবে। তো বন্ধুরা, আমি এই ঘটনার শুরুতেই বলেছি যে উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন ফোটন কণা যদি আপতিত হয় তবে ইলেকট্রন নির্গত হবে। তাহলে এই ফোটনের কম্পাঙ্ক যদি খুবই লো ফ্রিকোয়েন্সি বা নিম্ন কম্পাঙ্কের একটা ফোটন হয়, তাহলে কি এটা প্রবাহিত হবে? নিঃসন্দেহে না। তার মানে এটা প্রবাহিত হতে হলে এই কম্পাঙ্ক একটা ফ্যাক্ট। তাহলে আবার এই কম্পাঙ্ক ডিরেক্টলি প্রপোর্শনাল কি ফোটনের এনার্জি, কারণ এইচ তো কনস্ট্যান্ট। ফোটনের কম্পাঙ্ক যত বেশি ফোটনের এনার্জি তত বেশি, কম্পাঙ্ক যত কম এনার্জি তত কম। তার মানে এই উচ্চ কম্পাঙ্কের ফোটন কণা দরকার, সেই কথাটাকে আমরা এভাবে বলতে পারি তাহলে উচ্চ শক্তির ফোটন কণা দরকার। তাহলে নিম্ন শক্তির ফোটন কণা হলে সমস্যা কোথায়? কারণ নিম্ন শক্তির ফোটন কণা হলে সেই ফোটন কণা এই ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য যেই পরিমাণ এক্সাইটেশন দরকার সেই পরিমাণ এক্সাইটেশন সে পাবে না। তার মানে আমি ধরে নিলাম এইটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোটন কণা, সে এর উপর এসে আপতিত হলো এবং এইটা নির্গত হইছে। তাহলে আমাদের আপতিত শক্তি কোনটা? E ইকুয়াল hf। আর এই hf এর জন্য কি হলো? প্রথমে এই ইলেকট্রন এক্সাইটেড হবে, আর তার এক্সাইটেশনের জন্য কিছু এনার্জি দরকার। সেই এনার্জিটাকে আমি বললাম যে ফাই। এই ইলেকট্রন সেলফ এক্সাইটেশনের জন্য ফাই পরিমাণ এনার্জি আগে নিজের মধ্যে অ্যাবজর্ব করবে। তারপর যদি এবার ফাই এর থেকে বেশি এনার্জি থাকে আমাদের এই আপতিত ফোটনে, তাহলে সেই বাড়তি এনার্জি সে কি করবে? সেই বাড়তি এনার্জি দিয়ে সে এখন গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এখানে ঘটনা কয়টা? ঘটনা দুইটা ঘটনা কিন্তু আমরা সেপারেটলি চিন্তা করি যে এই ফোটন এসে এখানে আপতিত হলো এই সংঘর্ষের পরে আর সংঘর্ষের আগে। এটা হলো আপতিত শক্তি মোট। আর এই আপতিত শক্তি কি হয়েছে? এই ইলেকট্রন কিছু গ্রহণ করছে এক্সাইটেশনের জন্য, আর বাকি শক্তি গতিশক্তিতে রূপান্তর করছে। তাহলে
আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে যদি বলি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, সে কেবলমাত্র এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে সে এই গতিশক্তি পাইলো কোথা থেকে? এখান থেকে। এই এক্সাইটেশন পাইলো কোথা থেকে? এখান থেকে। তাহলে শক্তির নিত্যতা সূত্র থেকে এখান থেকে আমরা লিখতেই পারি যে আপতিত শক্তি E ইকুয়াল phi প্লাস EK। খুবই সহজ কথা। তাহলে এই যে আমরা ফটোইলেকট্রিক ক্রিয়ার গাণিতিক এক্সপ্রেশন জেনে গিয়েছি, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, HF ইকুয়াল phi প্লাস হাফ অফ mv স্কয়ার লিখতেই পারি। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে কি? মাথায় রাখতে হবে যে এইটা হলো আপতিত ফোটনের এনার্জি নিঃসন্দেহে, আর এইটা হলো ওই ইলেকট্রনের এক্সাইটেশনের জন্য যে এনার্জি দরকার হয় সেটা, আর এইটা হলো এক্সাইটেড হওয়ার পরে সে যে গতিশক্তি প্রাপ্ত হলো সেইটা। আর এই ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত যেই পরিমাণ শক্তি এক্সাইটেশনের জন্য নিজের মধ্যে অ্যাবজর্ব করে, এই শক্তিটাকে আমরা বলি কার্যপেক্ষক। এটাকে আমরা বলি কার্যপেক্ষক। তাহলে ফাইকে আমরা কি বলবো? কার্যপেক্ষক। তো এখান থেকে কিছু বিষয় আমরা একটু লক্ষ্য করব যে এই HF বা আপতিত ফোটনের শক্তি, এটা যদি ফাই এর থেকে ছোট হয় তাহলে কি গতিশক্তিতে রূপান্তরিত হবে? নিঃসন্দেহে না। কেন হবে না? কারণ সে তো এখন এক্সাইটেডই হয়নি। তাহলে আপতিত শক্তি যদি ফাই এর সমান সমান হয় তাও গতিশক্তিতে রূপান্তর হবে না, কারণ সে মাত্র এক্সাইটেড হয়ে বসে আছে। আর আপতিত শক্তি যদি ফাই এর থেকে বেশি হয় তাহলে গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে গতিশক্তি কত হবে? এই ফাই বাদ দিয়ে যতটুকু বেশি ততটুকু। তো আমরা যদি এইটুকু বুঝি তাহলে এইটা হলো একদম বেসিক সূত্র, এবং এই সূত্রের আমরা আরো একটা ভার্সন দেখব, তাহলেই আমাদের এই ফটোইলেকট্রিক ক্রিয়ার সকল অঙ্ক আমরা করতে পারবো। তো আমরা যদি এই ঘটনার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, যেখানে আমরা একটা 2 ডাইমেনশনাল এক্সিস নিয়েছি। কেন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব? কারণ এই ফাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ একটা ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে এক্সাইটেড হয়ে গেছে, তার মানে সে আর কোনো শক্তি নিজের মধ্যে অ্যাবজর্ব করবে না, এটা কনস্ট্যান্ট। তো এটা যদি কনস্ট্যান্ট হয়, এখন আমরা যদি এই আপতিত ফোটনের এনার্জি বাড়াতেই থাকি তাহলে সেই শক্তিটা যাবে কোথায়? এই জায়গাতে আর না, এখন এই গতিশক্তি বাড়তেই থাকবে। তাহলে আমরা সরাসরি বলতে পারি এই গতিশক্তি প্রপোর্শনাল টু আপতিত ফোটনের এনার্জি। যদি তাই হয় তাহলে আমরা একটা সম্পর্ক দেখাই যে এইটা হলো আমাদের গতিশক্তি, আমি ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিসে রাখছি, আর হরিজন্টাল অ্যাক্সিসে আপতিত ফোটনের এনার্জি রাখছি। তাহলে আমি বললাম আপতিত ফোটনের এনার্জি 0, এখনো কি ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হবে? নিঃসন্দেহে হবে না। আপতিত ফোটনের এনার্জি একটু বাড়াইছি, এখনো কি গতিশক্তি প্রাপ্ত হবে? আমরা জানি না হবে কিনা। কেন জানি না? কারণ আপতিত ফোটনের একটু বাড়াইছি, তবে হ্যাঁ আমরা এটা বলতে পারি যে এই শক্তি যদি এই ফাই এর থেকে কম হয় তাহলে গতিশক্তি প্রাপ্ত হবে না, ফাই এর থেকে বেশি হলেই গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে আমি বললাম যে এই পরিমাণটা হলো ফাই, কারণ ফাই তো একটা শক্তির অ্যাক্সিসে আমি একটা পরিমাণ ফাই বলতেই পারি। তাহলে এই পরিমাণটা যদি ফাই হয়, মানে এই পরিমাণটা যদি কার্যপেক্ষক হয়, তাহলে এই আপতিত ফোটনের শক্তি 0 থেকে আস্তে আস্তে করে বাড়াবো, যতক্ষণ না এই কার্যপেক্ষক পরিমাণ হচ্ছে ততক্ষণ গতিশক্তি প্রাপ্ত হবে না ইলেকট্রন। এই পরিমাণ শক্তি সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিছে। তাহলে এই যখনই ফাই পর্যন্ত শক্তি আমি দিয়ে দিছি, তার মানে ইলেকট্রন কিন্তু এখন এক্সাইটেড। এই ইলেকট্রন কি আর কোন শক্তি নিজের মধ্যে অ্যাবজর্ব করবে? আর কোন শক্তি সে নিজের মধ্যে অবজার্ভ করবে না। এখন এই আপতিত শক্তি যত বাড়াবো সেই সম্পূর্ণ শক্তি এখন এই গতিশক্তিতে কনভার্ট হতে থাকবে, এরকম করে গতিশক্তি বাড়তে থাকবে। তার মানে যে আপতিত ফোটনের শক্তি বাড়াইছে, গতিশক্তি বাড়ছে, এটা বাড়াইছে, গতিশক্তি বাড়ছে, এটা বাড়াইছে, গতিশক্তি বাড়ছে। তো এবং এইটা একদম এরকম 45 ডিগ্রি কোণে যেতে, কারণ এইটা যতটুকু বাড়বে ওইটা ঠিক ততটুকুই বাড়বে, কারণ এই ফাইয়ের পরিমাণ আর কোনো শক্তির লস কোথাও নাই। তার মানে আমাদের বিষয়টা লক্ষণীয় কি, যে এই আপতিত ফোটনের শক্তি 0 থেকে 5 পর্যন্ত ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয় নাই, যখন 5 থেকে বাড়ছে সেই জায়গার জন্য ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। এই যে এটা হলো সেই হাফ অফ mv স্কয়ার। তো বন্ধুরা এইটাকে যদি আমরা আর একটা ফেজ থেকে অ্যানালাইসিস করি, আর একটা দৃষ্টিকোণ থেকে, আবার এই আপতিত ফোটনের এনার্জি এটা ডিপেন্ড করে কিসের উপর?
আপাতত ফোটনের ফ্রিকোয়েন্সির উপর। তার মানে আমরা বলতে পারি না যখন আপতিত ফোটনের এনার্জি 0, তার মানে হলো এই আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি 0। আপতিত ফোটনের এনার্জি একটু বাড়ছে মানে কি আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি একটু বাড়ছে। তার মানে এই অ্যাক্সিসটাকে আমরা যেমন এনার্জির অ্যাক্সিস বলতে পারি, আবার এই অ্যাক্সিসটাকে আমরা ফ্রিকোয়েন্সির অ্যাক্সিসও বলতে পারি। তাহলে আমি যদি বলি যে ফ্রিকোয়েন্সি যখন 0 তখন এনার্জিও 0, কোনো গতিশক্তি নাই, ফ্রিকোয়েন্সি একটু একটু করে বাড়াচ্ছে, এনার্জি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাহলে এই ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে যেই ফ্রিকোয়েন্সিতে কার্যপেক্ষক পরিমাণ এনার্জি হইছে, তাহলে এখন ইলেকট্রন কি এক্সাইটেড হয়ে গেছে, আর এরপরে যদি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে এরপরে আবার সেরকম বাড়তে থাকবে। তবে এই যে যেই ফ্রিকোয়েন্সিতে আমরা কার্যপেক্ষক পরিমাণ শক্তি পাই সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি এফ নট বা সূচন কম্পাঙ্ক। তাহলে এফ নটটা কি সূচন কম্পাঙ্ক। এফ নট কোন ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে আমাদের আপতিত শক্তি কার্যপেক্ষক পরিমাণ হয়। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এই ফাই ইকুয়াল এইচ এফ নট আর এই ই ইকুয়াল এইচ এফ। তাহলে আমরা যদি এইটুকু বুঝি তাহলেই আমরা এইবার সূত্র লিখতে পারবো যে তাহলে এই মোট শক্তি ই ইকুয়াল 5 প্লাস ই কে। আবার এটাকে লিখতে পারি যে এই ই এর ভ্যালু কি এইচ এফ ইকুয়াল 5 এর ভ্যালু কি এইচ এফ নট প্লাস হাফ অফ এম বি স্কয়ার। একই কথা, এটা হলো কি সূচন কম্পাঙ্ক আর এটা কার্যপেক্ষক। তাহলে এই সূত্রটুকু যদি আমরা বুঝি তাহলে আমাদের ম্যাথমেটিক্স করতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। ম্যাথমেটিক্স গুলো খুবই সহজ এবং আমাদের এই সূত্র থেকে একটা ম্যাথ আসতেই পারে। তো আমরা এই সূত্রের অঙ্কগুলো বা এই ফটো ইলেকট্রিক ক্রিয়ার অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করব। তো আমরা এখন কিছু গাণিতিক সমস্যা করে দেখব। তো বন্ধুরা, আমরা একটা গাণিতিক সমস্যা দেখব যেখানে বলা আছে কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য 3800 আর্মস্ট্রং, ওই ধাতুর উপর 2000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি আলো আপতিত হলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। তো আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, আমাদের বার করতে হবে গতিশক্তি। তো এখানে ডেটাগুলো কি কি দেওয়া আছে, গিভেন কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন কম্পাঙ্ক ছিল এফ নট, তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য আমরা লিখলাম ল্যামডা নট ইকুয়াল 3800 এত আর্মস্ট্রং বা ইনটু 10 ইনভার্স 10 এত মিটার। ওই ধাতুর উপর 2000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো আপতিত হলে, তাহলে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত 2000 আর্মস্ট্রং। তাহলে ল্যামডা ইকুয়াল 2000 ইনটু 10 ইনভার্স 10 মিটার। বন্ধুরা, একটা বিষয় কি যে আপতিত ফোটনের শক্তি সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার মানে হলো ফ্রিকোয়েন্সি যত বেশি, তার মানে শক্তি তত বেশি। তার মানে এই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ছোট, মানে আপতিত আলোর শক্তি বেশি। তো যাই হোক, অতিবেগুনি আলো আপতিত হলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। সর্বোচ্চ গতিশক্তি মানে কে ইকুয়াল 40। তো আমরা জানি E ইকুয়াল 5 প্লাস কে, এটা আমরা জানি। তো আমাদের এই যে এটা হলো বার করতে হবে আনসার। সুতরাং কে ইকুয়াল ই মাইনাস 5। এই ইটা কি ছিল এইচ এফ, 5টা কি ছিল এইচ এফ নট। তো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, দেওয়া আছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা শুধু যদি এখন বসাই এইচ ইনটু এফ এর ভ্যালু দেওয়া নাই, তার মানে সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস
h ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা নট। তার মানে আমরা 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু সি যদি কমন নেই, সি আর এইচ, সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে এখানে থাকবে অন ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু 2000 ইন্টু 10 ইনভার্স 10 মাইনাস অন ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি মোস্ট প্রবাবলি আমাদের ভ্যালুটা আসবে 4.7 ইন্টু 10 ইনভার্স 19, এত নিঃসন্দেহে জুল, কারণ আমরা সবকিছু এমকেএস এ ক্যালকুলেশন করতেছি। তো এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত গতিশক্তি। তো আমরা আরো একটা গাণিতিক সমস্যার সমাধান করব, যেখানে বলা আছে পটাশিয়ামের কার্যাপেক্ষক 2.5 ইলেকট্রন ভোল্ট, 5000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো পটাশিয়াম পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন সর্বোচ্চ কত জুল গতিশক্তি নিয়ে বের হয়ে আসবে। তাহলে একটা বিষয় লক্ষণীয় যে এই যে পটাশিয়ামের কার্যপেক্ষক 2.5 ইলেকট্রন ভোল্ট, তো কার্যপেক্ষক কি একটা শক্তি ছিল, তার মানে এই যে ইলেকট্রন ভোল্ট এটাও কিন্তু শক্তির একক। তার মানে আমাদের শক্তির এসআই একক কি? জুল। তো আমরা সাধারণত সকল অঙ্ক জুলে নিয়ে করব। যদি কখনো ইলেকট্রন ভোল্টের শক্তি দেওয়া থাকে আমরা সেটাকে জুলে কনভার্ট করে নিয়ে তারপরে অঙ্ক করব, যেন আমাদের ভুল না হয়। তো আমরা যদি দেখি যে এই ইলেকট্রন ভোল্টের সাথে জুলের সম্পর্ক কি, আসলে এটা হলো ইলেকট্রনের সংখ্যা আর এটা হলো বিভব পার্থক্য ভোল্ট। আমরা জানি ভোল্ট ইনটু কুলম্ব সেটা হয় জুল, মানে ভিকিউ। তো যাই হোক আমরা এইদিকে যাব না। তো আমরা যদি শুধু এই ইলেকট্রন ভোল্টের সাথে সরাসরি একটা ইলেকট্রনের চার্জকে গুণ করে দিই, তাহলে এই ইটা কুলম্ব হয়ে যায় আর কুলম্ব ইনটু ভোল্ট সেটা জুল হয়ে যায়। তার মানে ইলেকট্রন ভোল্টকে জুল করতে কি কাজ করতে হবে? একটা ইলেকট্রনের চার্জকে গুণ দিতে হবে। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই যে কার্যপেক্ষক গিভেন ফাই ছিল ইকুয়াল 2.5, এটা হলো ইলেকট্রন ভোল্ট, ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তাহলে এটা হয়ে গেল এখন জুল। তার মানে ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলে সেটা জুল হয়ে যায়, আবার জুলকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে সেটা ইলেকট্রন ভোল্ট হয়ে যায়। এটা মনে রাখলেই আমাদের আর সমস্যা হবে না। এবার এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তাহলে আপতিত আলোর ল্যামডা ইকুয়াল 5000 আর্মস্ট্রং ইন্টু 10 ইনভার্স 10, তাহলে হয়ে গেল সেটা মিটার। ইলেকট্রন সর্বোচ্চ কত জুল গতিশক্তি নিয়ে বের হবে? গতিশক্তি কেই বা ই কে ইকুয়াল হোয়াট? তো আমরা জানি, আমরা তো সূত্র একটাই জানি, আপতিত শক্তি ইকুয়াল 5 প্লাস ই কে। তাহলে আমাদের বার করতে হবে কি? বার করতে হবে এই ই কে, যেটা গতিশক্তি। তাহলে ই কে ইকুয়াল হবে কি? ই মাইনাস 5। তাহলে ই এর ভ্যালু ল্যামডা দেওয়া আছে, আমরা জানি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, মাইনাস 5 এর ভ্যালু সরাসরি দেওয়া আছে। তাহলে আমরা ভ্যালু বসাই 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5000 ইন্টু 10 ইনভার্স 10 মাইনাস 2.5 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা দাঁড়াবে মাইনাস 2.2 ইন্টু 10 ইনভার্স 21, মোস্ট প্রবাবলি মাইনাস সামথিং। এখন প্রশ্ন হলো এটাকে কি আনসার লেখা যাবে? তার মানে আমাদের যে গতিশক্তিটা বার করতে বলছে সেই গতিশক্তিটা মাইনাস আসছে, এটাকে কি আনসার লেখা যাবে কি না? এই জায়গাতে আমরা অনেকে ভুল করব বা অনেকেই
প্রশ্ন থেকে যাবে, তবে প্রশ্ন থাকার কোনো অবকাশ নাই। আমরা যদি একটু খেয়াল করি যেখানে মাইনাসটা কেন আসছে, মাইনাসটা আসছে এই জন্য যে এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা বড়। তো বন্ধুরা, এটা হলো আমাদের আপতিত শক্তি, আপতিত ফোটনের এনার্জি, আর এটা হলো কার্যপেক্ষক। তার মানে এই কার্যপেক্ষকের ভ্যালুটা আপতিত ফোটনের এনার্জি থেকে বড়, এই জন্যই তো এটা মাইনাস আসছে। তার মানে আপতিত ফোটনের এনার্জি এখনো কার্যপেক্ষক পর্যন্ত পৌঁছাই নাই। তার মানে ইলেকট্রন এখানে গতিশক্তি প্রাপ্ত হবেই না, গতিশক্তি থাকার তো প্রশ্নই আসে না। তার মানে এই গতিশক্তি কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব নয়। ঋণাত্মক হইছে মানে হলো ইলেকট্রন আসলে গতিশক্তি প্রাপ্ত হয়নি, এখনো ওই কার্যপেক্ষক পরিমাণ শক্তিতেই পৌঁছায় নাই আমাদের আপতিত ফোটনের শক্তি। তো আমরা এই জায়গাতে এভাবে লিখতে পারি যে ইহা সম্ভব নয়, সুতরাং আপতিত ফোটনের এনার্জি ইকুয়াল 0 জুল। আনসার। তো এই অঙ্কগুলো, সকল অঙ্কগুলো এরকম একদম সহজ সহজ, শুধুমাত্র ডাটাগুলো যদি আমরা বুঝতে পারি। আর সর্বোচ্চ কি কঠিন থাকতে পারে যে আমাদের এই যে কখনো কখনো কার্যপেক্ষক দেওয়া থাকবে, কখনো কখনো সূচন কম্পাঙ্ক দেওয়া থাকবে, কখনো কখনো সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, আবার কখনো কখনো এই ইলেকট্রন ভোল্ট দেওয়া থাকবে, কখনো কখনো জুলে দেওয়া থাকবে। তার মানে এই ব্যাপারগুলোতে যদি আমাদের গোল না লেগে যায় তাহলে এই অঙ্কে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা সকল অঙ্ক করে ফেলতে পারবো।